নমস্কার বন্ধুরা, আজকে আমি এসে গেছি আরেকটি রূপকথার গল্প নিয়ে। সেই একই বই থেকে, মনির পাহাড়। এই রাশিয়ার বিভিন্ন উপজাতির রূপকথার সংকলন এই বইটি থেকে। আজকে আমি একটা নতুন ধরনের রেকর্ডিংয়ের মানে পদ্ধতি দেখছি। দেখা যাক কতদূর আপনাদেরকে ভালোভাবে শোনাতে পারি। যারা সাথে আছেন তাদের সাথে থাকার জন্য আমি অবশ্যই কৃতজ্ঞ। আর যারা নতুন আসবেন, আশা করব তাদেরকে আমি ছোট্টবেলাতে ফিরিয়ে নিয়ে যেতে পারছি। তো শুরু করি আজকের গল্প, চাষির ছেলে ইভান আর আজব দানব। একটা কথা গল্পের শুরুতেই বলে রাখা ভালো, আমিও কিন্তু আপনাদের সাথে সাথেই প্রথমেই গল্পটা পড়তে চলেছি। তো যেখানেই ত্রুটি বিচ্যুতি হবে, আমি আশা করব আপনারা নিজগুণে সেটাকে মার্জনা করে নেবেন। এবং আপনাদের মতামত, সুচিন্তিত মতামত অবশ্যই আমি জানতে চাইব, যাতে পরবর্তীকালে আরও ভালোভাবে, আরও সুন্দরভাবে আমি আমার এই গল্প পরিবেশনের যে প্রচেষ্টা, যেটাকে আমি আবার উজ্জীবিত করার চেষ্টা করছি, সেটাকে যাতে আমি চালিয়ে নিয়ে যেতে পারি সুষ্ঠুভাবে। তো শুরু করি আজকের গল্প, চাষির ছেলে ইভান আর আজব দানব। সে এক দেশে ছিল দুই বুড়ো বুড়ি। তাদের 3 ছেলে। ছোট ছেলেটির নাম ইভান। দিন কাটাতো খেটে খুঁটে, সকাল থেকে সন্ধে পর্যন্ত কেবল এ কাজ সে কাজ, লাঙল দিত, বীজ বুনত। হঠাৎ সে রাজ্যে, সে দেশে শোনা গেল এক দুঃসংবাদ। আজব দানব ঠিক করেছে হামলা করবে তাদের দেশে, লোকজনকে মারবে, গ্রাম নগর ছাড়খাড় করবে। বুড়ো বুড়ি হায় হায় করতে লাগলো। তখন বুড়ো 2 ছেলে তাদের সান্ত্বনা দিয়ে বললে, দুঃখ করো না মা বাবা, আমরা চললাম আজব দানবের কাছে, লড়াই করে মারব ওকে। ইভান রইল তোমাদের কাছে, একা একা লাগবে না, ও এখনো ছোট, লড়াইয়ে যাবার বয়স হয়নি। ইভান বলল, না, তোমাদের পথ চেয়ে ঘরে বসে থাকতে চাই না, আজব দানবের সঙ্গে আমিও যাব লড়তে। বুড়ো বুড়ি সাধ্য সাধনা করে ওকে ধরে রাখার চেষ্টা করলে না। যাত্রার জন্যে 3 ছেলেকেই সাজিয়ে দিলে তারা। 3 ভাই নিলে তাদের কাঠের ভারী ভারী লাঠি, থলে ভরে নিলে নুন আর রুটি, তারপর ঘোড়ায় চেপে রওনা দিলে। অল্প পথ নাকি, দূর পথ, কত দূর পাড়ি দিল কে জানে। দেখা হলো এক বুড়োর সঙ্গে। কুশল হোক বাছা, ভালো মানুষেরা, কুশল হোক দাদু। তা তোরা চললি কোথায়? চলেছি রাক্ষস আজব দানবের সঙ্গে লড়তে, যুঝতে, দেশের মাটি রুখতে। সাধু সাধু, তবে লড়তে গেলে লাঠি নয়, চাই দামাস্কাস ইস্পাতের তলোয়ার। তা পাই কোথায় দাদু? তবে বলি শোনো, একেবারে নাক বরাবর চলে যাও বাছা, ভালো মানুষেরা। চলে যাবে এক উঁচু পাহাড় পর্যন্ত। সেই পাহাড়ে আছে এক গভীর গুহা, সমস্ত এক পাথর দিয়ে তার মুখ মস্ত এক পাথর দিয়ে তার মুখ আটকানো। পাথর ঠেলে গুহায় ঢুকলেই দেখবে দামাস্কাস দামাস্কাস ইস্পাতের তলোয়ার। বুড়োকে ধন্যবাদ দিয়ে 3 ভাই ওর কথা মতো চলল সিধে পথ ধরে। দেখলে দাঁড়িয়ে আছে এক মস্ত পাহাড়, তার এক পাশে মস্ত এক ছাই রঙা পাথর দিয়ে মুখ আটকানো। 3 ভাই পাথর ঠেলে সরিয়ে ঢুকলো গুহার মধ্যে। নানা রকম অস্ত্রের সেখানে ছড়াছড়ি, গুণে শেষ করা যায় না। এক ভাই এক একটি তলোয়ার বেছে নিয়ে চলল এগিয়ে। বলল, পথের বুড়োটাকে ধন্যবাদ, তলোয়ার নিয়ে যুদ্ধ করা অনেক সহজ। চলতে চলতে গিয়ে পৌঁছলো এক গ্রামে। চারিদিকে চেয়ে দেখলো একটি জনপ্রাণী নেই। সবই জ্বালা পোড়া ছারখার। টিকে আছে কেবল একটি ছোট কুটির। কুটিরের মধ্যে ঢুকলো 3 ভাই। দেখে চুল্লির ওপর শুয়ে আছে এক বুড়ি, কোঁকাচ্ছে। নমস্কার দিদিমা, বললে 3 ভাই। নমস্কার বাছারা, চলেছ কোথায়? চলেছি স্মরদিনা নদীর কালিনা সাঁকোয়, আজব দানবের সঙ্গে লড়ব, দেশের মাটি রুখব। সাধু 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 সংকল্প করেছিস বাছারা, সব কিছু
ছারখার করেছে পিশাচটা, আমাদের গাঁয়েও এসেছিল, বেঁচে আছি কেবল আমি একলা। বুড়ির ঘরে রাত কাটালে তিন ভাই, তারপর ভোর ভোর উঠে রওনা দিলে। এলো সেই স্মরদিনা নদীর কালিনা সাঁকোয়। সারা তীরে তীর ছড়িয়ে আছে, ভাঙা ধনুক, ভাঙা তলোয়ার, পড়ে আছে মানুষের হাড়। একটা ফাঁকা ঘর খুঁজে তিন ভাই ঠিক করলে সেখানেই থাকবে। ইভান বললে, কিন্তু ভাই, আমরা এসে পড়েছি বিদেশ বিভুঁইয়ে, তাই চোখ কান মেলে রাখতে হবে। এসো আমরা পালা করে পাহারা দিই, কালিনা সাঁকো দিয়ে আজব দানব যেন না এসে পড়ে। প্রথম রাত্রিতে পাহারায় রইল বড় ভাই। তীরে গিয়ে তাকিয়ে দেখলো স্মরদিনা নদীতে সব চুপচাপ, কাউকে দেখা যায় না, কিছু শোনা যায় না। একটা ঝোপের ধারে শুয়ে পড়লো বড় ভাই, অঘরে ঘুমোলো, সজোরে নাক ডাকলো। এদিকে ঘরের মধ্যে শুয়ে আছে ইভান, ঘুম তার আসে না, চোখের পাতা পাতা বোঝে না। রাত দুপহর পেরোতেই সে দামাস্কাস ইস্পাতের তলোয়ার নিয়ে চলল স্মরদিনা নদীতে। দেখে কি ঝোপের ধারে ঘুমোচ্ছে বড় ভাই, দিব্যি নাক ডাকাচ্ছে। ইভান কিন্তু ভাইকে জাগালো না, কালিনা সাঁকোর নিচে গিয়ে লুকিয়ে রইল, চোখ রাখলো পথটার ওপর। হঠাৎ ফুঁসে উঠল নদীর জল, ওক গাছে চেঁচিয়ে উঠল ঈগল, এগিয়ে এলো ছয় মুন্ডু আজব দানব। কালিনা সাঁকোর মাঝামাঝি এসেছে এমন সময় হুমড়ি খেয়ে পড়ল তার ঘোড়া। কাঁধের ওপরকার কাকটা ডানা ঝটপট করতে লাগলো, আর পেছন পেছন আসা কালো কুকুরটা শিউরে উঠল। ছয় মুন্ডু আজব দানব বললে, সে কি, কেন হুমড়ি খেয়ে পড়লি আমার ঘোড়া? কেন ঝটপটিয়ে উঠলি তুই কালো দাঁড় কাক? কেন শিউরে উঠলি তুই কেলে কুকুর? একটা ছোট্ট টিপ্পনি এখানে না কেটে পারছি না, কেন যে কুকুর বেচারার জন্য কেলে কথাটা ব্যবহার হলো জানি না। নাকি তোরা টের পেয়েছিস যে চাষির ছেলে ইভান এসে হাজির হয়েছে এখানে, কিন্তু তার তো জন্মই হয়নি এখনো, জন্মে থাকলে লড়বার যোগ্যই হয়নি, এক হাতে তুলে ধরে অন্য হাতে চাপড়েই শেষ করে দেব। চাষির ছেলে ইভান তখন সাঁকোর তল থেকে বেরিয়ে এসে বললে, বড়াই রাখ তুই পাষণ্ড আজব দানব, ঝলমলে বাজ পাখিটাকে না মেরেই তার পালক ছাড়াতে চাস? ভালো মানুষের পোকে না চিনেই গালমন্দ করতে আসিস না, বরং আয় শক্তি পরীক্ষা হোক, যে জিতবে বড়াই করবে সে। তাই ঝাঁপিয়ে পড়ল ওরা। তলোয়ারে তলোয়ারে ঠোকাঠুকি হলো, এমন জোরে ঘা পড়ল যে চারিদিকের মাটি কেঁপে উঠল। কিন্তু আজব দানবের কপাল মন্দ, এক ঘায়েই তার তিনটি মাথা কেটে ফেলল চাষির ছেলে ইভান। আজব দানব চেঁচিয়ে বললে, দাঁড়া বাপু চাষির ছেলে ইভান, আমায় একটু দম নিতে দে। এখনই দম নেবার কি হলো আজব দানব? তোর তিনটে মাথা, আমার একটা, তোর যখন কেবল একটা মাথা থাকবে তখন জিরিয়ে নেওয়া যাবে। ফের ঝাঁপিয়ে পড়ল ওরা, ফের ঘা মারল। আজব দানবের শেষ তিনটে মাথাও কেটে ফেললো চাষির ছেলে ইভান। তারপর তার লাশটা কেটে টুকরো টুকরো করে স্মরদিনা নদীতে ফেলে দিল, আর মাথা ছটা রাখলো কালিনা সাঁকোর নিচে। তারপর ঘরে ফিরে শুয়ে ঘুমোতে গেল। সকালে ফিরে এলো বড় ভাই। ইভান তাকে জিজ্ঞেস করলে, কিছুই চোখে পড়েনি কাল? ভাই, ধারে কাছে একটি মাছিও আসেনি। জবাবে একটি কথাও তাকে বললে না ইভান। পরের দিন পাহারায় গেল মেজ ভাই, এদিকে গেল ওদিকে গেল, চারিপাশ দেখে নিশ্চিন্ত হলো, তারপর ঝোপের ধারে শুয়ে ঘুমিয়ে পড়ল। তার ওপরও ভরসা রইল না ইভান তার ওপরও ভরসা করল না ইভান। রাত দুপহর হতেই সে সাজসজ্জা শুরু করলে, ধারালো তলোয়ারটি নিয়ে চলে গেল স্মরদিনা নদীতে। কালিনা সাঁকোর নিচে লুকিয়ে পাহারা দিতে লাগলো। হঠাৎ ফুঁসে উঠল নদীর জল, ওক গাছে চেঁচিয়ে উঠল ঈগল পাখি, এগিয়ে আসছে মুন্ডু আজব দানব। কালিনা সাঁকোর ওপর আসতেই ঘোড়াটা তার হুমড়ি খেয়ে পড়ল, ঝটপটিয়ে উঠল কাঁধের কালো দাঁড় কাক, শিউরে উঠল পেছনের কেলে কুকুরটা। আজব দানবের চাবুক পড়ল ঘোড়ার গায়ে, কাকের পালকে, কুকুরের কানে। এ কি,
হুমড়ি খেলি কেন আমার ঘোড়া, ঝটপটিয়ে উঠলি কেন কালো দাঁড় কাক, শিউরে উঠলি কেন কেলে কুকুর? নাকি তোরা ভেবেছিস চাষির ছেলে ইভান এসে হাজির হয়েছে এখানে? ওর তো এখনো জন্মই হয়নি, জন্মালেও লড়বার যোগ্যই হয়নি, ওকে আমি এক আঙুলেই খতম করে দেব। কালিনা সাঁকোর তল থেকে বেরিয়ে এলো চাষির ছেলে ইভান। দাঁড়া রে আজব দানব, বড়াই করতে যাস না, কাজে নাম আগে, দেখব কে জেতে। দামাস্কাস তলোয়ারের একে একে দুই কোপেই 6টি মুন্ডু খসে গেল আজব দানবের, আর আজব দানবের ঘা খেয়ে ভেজা মাটিতে হাঁটু পর্যন্ত ডুবে গেল ইভান। চাষির ছেলে ইভান তখন এক মুঠো বালি নিয়ে ছুঁড়ে মারল সোজাসুজি আজব দানবের চোখে। আজব দানব চোখ মোছে আর মোছে, ওদিকে ইভান তার বাকি মুন্ডুগুলো কেটে ফেলল। তারপর তার লাশটাকে টুকরো টুকরো করে কেটে ছুঁড়ে ফেলল স্মরদিনা নদীতে। আর 9টা মুন্ডু রাখলে কালিনা সাঁকোর তলায়। নিজে সে ফিরে গেল কুটিরে, শুয়েই ঘুমিয়ে পড়ল যেন কিছুই হয়নি। সকালে ফিরে এলো মেজো ভাই। ইভান বললে, তার রাত্রে কিছু চোখে পড়েছিল ভাই? না তো, একটি মাছিকেও উঠতে দেখিনি, একটি মশাও গুনগুন করেনি। বটে, তাহলে এসো, আমার সঙ্গে মশামাছি দেখিয়ে দিই। ভাইদের নিয়ে ইভান গেল কালিনা সাঁকোর নিচে, আজব দানবের মাথাগুলো দেখালে, বললে, দেখো কেমন মশামাছি এখানে, তোমরা বাপু ঘরে গিয়ে চুল্লির গরমে শুয়ে থাকাই ভালো। তোমাদের বাপু ঘরে গিয়ে চুল্লির গরমে শুয়ে থাকাই ভালো, যুদ্ধ তোমাদের কম্য নয়। লজ্জা হলো ভাইদের, বললে, ঘুম এসে গিয়েছিল চোখে। তৃতীয় রাতে পাহারায় যাবার পালা এভানের। বললে, ভয়ঙ্কর লড়াইয়ে চললাম আমি, তোমরা ভাই সারা রাত ঘুমিও না, কান পেতে রেখো। যেই আমার শির শুনবে অমনি আমার ঘোড়াটা ছেড়ে দেবে আর নিজেরা আসবে সাহায্যে। চাষির ছেলে ইভান গেল স্মরদিনা নদীর কাছে, অপেক্ষা করে রইল কালিনা সাঁকোর নিচে। মাঝরাত পেরোতেই দুলে উঠল ভেজা মাটি, ফুঁসে উঠল নদীর জল, পাক দিয়ে উঠল বাতাস, ওক গাছে চেঁচিয়ে উঠল ঈগল। আবার আসছে দ্বাদশ মুন্ডু আজব দানব, 12 মুন্ডেই শীষ দিচ্ছে, 12 মুখে আগুনের হলকা। আজব দানবের যে ঘোড়া, তার 12টি পাখা, তামার লোম, লোহার লেজ, লোহার কেশর। কালিনা সাঁকোর ওপর আসতেই ঘোড়া তার হুমড়ি খেয়ে পড়ল, ঝটপটিয়ে উঠল কাঁধের দাঁড়কাক, শিউরে উঠল পেছনকার কালো কুকুর। শেষ পর্যন্ত কেলে থেকে কালো হয়েছে। ঘোড়ার গায়ে দাঁড় কাকের পালকে কুকুরের কানের ওপর চাবুক মারলে আজব দানব। কেন হুমড়ি খেয়ে পড়লি তুই আমার ঘোড়া? কি দেখে ঝটপটিয়ে উঠলি দাঁড় কাক? কি জন্য শিউরে উঠলি কেলে কুকুর? আবার কালো থেকে কেলে। নাকি তোরা টের পেয়েছিস চাষির ছেলে ইভান এসেছে এখানে, তার তো জন্মই হয়নি, আর জন্ম যদি বা হয়ে থাকে লড়ার যোগ্যই হয়নি, একবার নিঃশ্বাস ফেললেই ছাইটুকুও আর পড়ে থাকবে না। কালিনা সাঁকোর তল থেকে তখন বেরিয়ে এলো চাষির ছেলে ইভান। দাঁড়া রে আজব দানব, বড়াই করিস না, সেধে নিজের মান খোয়াস না। আরে তুই চাষির ছেলে ইভান নাকি? এখানে এসেছিস যে বড়? এসেছি রাক্ষস তোর শক্তি দেখতে, সাহসের পরখ নিতে। সাহসের পরখ নিবি আমার? আমার কাছে তো তুই একটা মাছি। আজব দানবকে বললে চাষির ছেলে ইভান, বাজে কথা শুনতে আসিনি, শোনাতে আসিনি, এসেছি মৃত্যুপণ লড়াইয়ে, দুরাত্মা তুই, তোর কবল থেকে ভালো মানুষদের বাঁচাতে। ইভান তার তলোয়ারের এক কোপে 3টে মাথা কেটে ফেলল আজব দানবের। আজব দানব কিন্তু সে মাথা লুফে নিয়ে তার আগুনে আঙুল বুলিয়ে বসিয়ে দিল কাঁধে। সঙ্গে সঙ্গে 3টে মাথায় জুড়ে গেল, যেন কিছুই হয়নি। ইভান ইভানের হাল হলো কাহিল। আজব দানবের শীষে ওর কানে তালা ধরে, আগুনে ছ্যাঁকা লাগে, ফুলকিতে গা জ্বলে যায়, সোঁদা মাটিতে ডুবে যায় হাঁটু পর্যন্ত। আজব দানব উপহাস করে বলে, একটু জিরিয়ে নিবি নাকি চাষির ছেলে ইভান? জিরোবো কি, লড়ো, মারো, নিজের কথা ভাবলে কি চলে, এই আমাদের রীতি। শীষ দিল ইভান। ভাইয়েরা অপেক্ষা করে আছে কুটিরে, সেই কুটিরে ছুঁড়ে মারল তার ডান হাতের দস্তানা, তাতে জানলার কাঁচ সব ভেঙে পড়ল, কিন্তু ভাইয়েরা ঘুমে অচেতন, কিছুই কানে যায় না।
সমস্ত শক্তি সঞ্চয় করে ইভান ফের আর এক কোপ বসায়, এটা আগের চেয়েও জোরে। ছয় মুন্ডু কেটে ফেললো আজব দানবের। আজব দানব মুন্ডুগুলোকে লুফে নিয়ে আগুনে আঙুল বুলিয়ে বসিয়ে দিল ঘাড়ে। সবই আবার যে কে সেই। তারপর ঝাঁপিয়ে পড়ল সে ইভানের ওপর। ভেজা মাটিতে কোমর পর্যন্ত গেড়ে গেল ইভান। ইভান দেখে অবস্থা খারাপ। বাঁ হাতের দস্তানা খুলে ছুঁড়ে মারল কুটিরের দিকে। দস্তানার ঘায়ে ভেঙে পড়ল কুঁড়ের ছাদ, কিন্তু ভাইদের ঘুম আর ভাঙে না, কোনো কিছু কানে যায় না। তৃতীয়বার কোপ বসায় চাষির ছেলে ইভান। 9টা মুন্ডু কেটে ফেললে আজব দানবের। আজব দানব সব মুন্ডু লুফে নিয়ে আগুনে আঙুল বুলিয়ে ফের বসিয়ে দিলে ঘাড়ে। মাথা জুড়ে গেল আবার। তারপর ঝাঁপিয়ে পড়ল ইভানের ওপর। ভেজা মাটিতে কাঁধ পর্যন্ত গেড়ে গেল ইভান। মাথার টুপি খুলে তখন ছুঁড়ে মারল ইভান। সে আঘাতে থরথরিয়ে কেঁপে উঠল কুঁড়ে। দেয়াল ভেঙে পড়ে আর কি। তখন ঘুম ভাঙল ভাইয়েদের। শোনে ইভানের ঘোড়া ডাক ছাড়ছে, কড়মড়িয়ে কামড় দিচ্ছে শেকলে। ছুটে গিয়ে ঘোড়া খুলে দিলে তারা। নিজেরা এলো পেছন পেছন। ইভানের ঘোড়া ছুটে এসে চাঁট মারতে লাগলো আজব দানবকে। শীষ দিল আজব দানব। হিসিয়ে উঠল, ফুলকি ছড়াতে লাগলো ঘোড়ার গায়ে। আর সেই অবসরে মাটি থেকে উঠে এলো চাষির ছেলে ইভান। কেটে ফেললে আজব দানবের আগুনে আঙুল। তারপর লাগাও কোপ মাথায়। একটি মাথাও বাকি রইল না। লাশটাকে টুকরো টুকরো করে কেটে ফেলে দিল স্মরদিনা নদীতে। ততক্ষণে ছুটে এসেছে ভাইয়েরা। ইভান বললে, ছি ছি, তোদের ঘুমের জন্য আমার মাথাটি খোয়াতে বসেছিলাম। ভাইয়েরা তাকে নিয়ে এলো কুটিরে। ধোয়ালে মোছালে, বিছানায় শুইয়ে দিলে। রাত ভোর হতেই সাজসজ্জা শুরু করলে ইভান। সাত সকালে চললি কোথায়? ভাইয়েরা বললে। অমন লড়াইয়ের পর একটু গড়িয়ে নে। ইভান বললে, না, গড়িয়ে নেবার সময় নেই আমার। স্মরদিনা নদীতে চললাম, কোমর বন্ধটা হারিয়ে বসেছি, খুঁজে দেখি গে। কি দরকার? ভাইয়েরা বলে। শহরে যাব, নতুন কিনে নিস। উহু, আমার নিজেরটাই আমার চাই। ইভান গেল স্মরদিনা নদীতে, কিন্তু কোমর বন্ধ না খুঁজে কালিনা সাঁকো বেয়ে চলে গেল অপর পারে। চুপি চুপি গিয়ে হাজির হলো আজব দানবের পাষাণপুরীতে। খোলা জানলার কাছে গিয়ে কান পাতল। কেউ এখানে ফন্দি ফিকির আঁটছে না তো? দেখে কি, বসে আছে আজব দানবের 3 বউ আর মা, বুড়ি নাগিনী। বসে আলাপ করছে। প্রথম প্রথম বউ বললে, আমার স্বামীর হয়ে প্রতিশোধ নেব চাষির ছেলে ইভানের ওপর। ইভান আর তার ভাইয়েরা যখন বাড়ি ফিরবে, তখন ওদের আগে আগে ছুটে যাব আমি। গরম ছড়াবো চারিদিকে, আর নিজে একটা কুয়োর রূপ ধরবো। জল খেতে চাইবে ওরা, আর প্রথম ঢোকেই মরণে ঢলে পড়বে। এটা বেশ ফন্দি করেছিস তুই, বলে বুড়ি নাগিনী। দ্বিতীয় বউ বলে, আর আমি আগে আগে গিয়ে একটা আপেল গাছের রূপ ধরব। এক একটা করে আপেল খাবে, আর অমনি ফেটে চৌচির হয়ে যাবে সবাই। এটা বেশ ফন্দি করেছিস তুই, বলে বুড়ি নাগিনী। তৃতীয় বউ বলে, আর আমি ওদের ওপর ঘুম আর ঢুলুনি ছেড়ে দেবো। নিজে এগিয়ে গিয়ে হয়ে দাঁড়াবো একটা তুলতুলে গালিচা। তাতে রেশমি বালিশ। একটু শুয়ে গড়িয়ে নেবার ইচ্ছে হবে ভাইয়েদের, অমনি পুড়ে মরবে আগুনে। এটা বেশ ফন্দি করেছিস তুই, বললে নাগিনী। আর তোরা যদি ওদের মারতে না পারিস, তাহলে আমি নিজে হব একটা মস্ত শুয়োর, তেড়ে গিয়ে ওদের সব কটাকে গিলে খাবো। এই সব কথা শুনে টুনে ভাইদের কাছে ফিরে এলো চাষির ছেলে ইভান। ভাইয়েরা জিজ্ঞেস করে, কিরে, পেলি তোর কোমর বন্ধ? পেয়েছি। তার জন্যে এত সময় নষ্ট করা সাজে? সাজে বই কি। তারপর গোছগাছ করে সবাই রওনা দিল বাড়ির দিকে। চলল তারা তেপান্তর পেরিয়ে, চলল ডাঙা পেরিয়ে। গরমে প্রাণ আইঢাই, ভয়ানক তেষ্টা, ধৈর্য আর ধরে না। হঠাৎ ভাইয়েরা দেখে কি, এক কুয়ো। কুয়োর জলে ভাসছে রূপোর কলস। ইভানকে তারা বললে, আয় ভাই, একটু থামি, ঠান্ডা জল নিজেরা খাবো, ঘোড়াকে খাওয়াবো। কে জানে এ কুয়োর জল কী রকম? ইভান বললে, হয়তো বা পচা নোংরা।
ঘোড়া থেকে নেমে সে তলোয়ার দিয়ে ছিন্ন ভিন্ন করতে লাগলো কুয়োটাকে। গঙিয়ে উঠল কুয়ো, কোঁকিয়ে উঠল আর্তনাদ করে। অমনি কুয়াশা নেমে এলো, গরম কেটে গেল, তেষ্টা আর পেল না। ইভান বললে, দেখলে তো কুয়োর জল কেমন? আরও এগিয়ে গেল ওরা। গেল অনেক পথ নাকি অল্প পথ কে জানে। দেখে কি, এক আপেল গাছ, তাতে বড় বড় লাল লাল আপেল। ঘোড়া থেকে নেমে ছুটে গেল ভাইয়েরা, ভেবেছিল আপেল পেড়ে খাবে। ইভান কিন্তু আগে আগে ছুটে গিয়ে এক ঘা আপেল গাছের শিকড় সমেত কেটে ফেললো। গঙিয়ে উঠল আপেল গাছ, কোঁকিয়ে উঠল। দেখলে তো ভাইয়েরা, কেমন আপেল গাছ, এ আপেল বড়ই কটু। ঘোড়ায় উঠে ফের এগিয়ে চলল তিন ভাই। যায় যায় আর ভয়ানক ক্লান্তি লাগে। দেখে কি, মাঠের মধ্যে পাতা আছে এক রঙিন তুলতুলে গালিচা, তার উপর পালকের সব বালিশ। ভাইয়েরা বলল, চল একটু গড়িয়ে নি গালিচায়, কয়েক দণ্ড ঘুমিয়ে নি। না ভাই, এ গালিচা শোবার মতো নরম নয়, উত্তর দিল ইভান। ভাইয়েরা চটে উঠল, খুব যে শেখাতে এসেছিস আমাদের, এটা চলবে না সেটা চলবে না। জবাবে একটি কথাও বললে না ইভান। নিজের কটিবদ্ধটা কটিবন্ধটা খুলে সে ছুঁড়ে দিল গালিচায়। কটিবন্ধটা দপ করে জ্বলে উঠে ছাই হয়ে গেল। তোমাদেরও ওই দশা হতো, ভাইয়েদের বললে ইভান। তারপর গালিচার কাছে গিয়ে মারো বাড়ি তলোয়ার দিয়ে। গালিচা বালিশ কেটে কুচি কুচি করে ঠেলে ঠেলে দিয়ে ইভান বললে, খামোকা আমায় বকাবকি করলে ভাইয়েরা। কুয়ো আর আপেল আর গালিচা, এই সবই হলো আজব দানবের বউ। ভেবেছিল আমাদের মারবে, কিন্তু হলো না, মরল নিজেরাই। আরও এগিয়ে গেল ভাইয়েরা। গেল অল্প পথ নাকি অনেক পথ কে জানে। হঠাৎ আঁধার হয়ে এলো আকাশ, গঙিয়ে উঠল বাতাস, গুরু গুরু করে উঠল মাটি। ওদের ওদের দিকে ধেয়ে এলো মস্ত এক শুয়োর। আকর্ণ মুখ হাঁ করলো সে, গিলে খায় আর কি ইভান আর তার ভাইদের। কিন্তু সাবাস, বুদ্ধি আছে বটে। থলে থেকে সে সের কয়েক করে পথ খোরাকি নুন বার করে তারা ছুঁড়ে মারল শুয়োরের হাঁয়ের মধ্যে। শুয়োরের আনন্দ আর ধরে না, ভাবলো চাষির ছেলে ইভান আর তার ভাইয়েদের ধরে ফেলেছে। তাই দৌড় থামিয়ে সে নুন চিবোতে লাগলো। কিন্তু যেই বুঝলো নুন, অমনি ফের ছুটে গেল তাড়া করে। ছুটছে শুয়োর, খাড়া হয়ে উঠেছে লোম, কড়মড় করছে দাঁত, এই বুঝি ধরে। অমনি ইভান বললে, তিন ভাই তিন দিকে চলে যাক। একজন ছুটল ডাইনে, একজন বাঁয়ে, আর ইভান নিজে সামনে। ছুটতে গিয়ে থেমে গেল শুয়োর, বুঝতে পারল না কাকে আগে ধরবে। ও যতক্ষণ ভাবছে আর চারিদিকে মাথা ঘোরাচ্ছে, ততক্ষণে ইভান তার দিকে ধেয়ে এসে প্রাণপণে তাকে শূন্যে তুলে ধরে এক আছাড়। শুয়োর হয়ে গেল ধুলো, আর সে ধুলো উড়ে গেল বাতাসে। সেই থেকে সে দেশে আর কখনো কোনো আজব দানব কি নাগিনী দেখা যায়নি। নির্ভয়ে দিন কাটাতে শুরু করে লোকেরা। আর চাষির ছেলে ইভান তার ভাইয়েদের সঙ্গে ফিরে এলো ঘরে, এলো বাপের কাছে মায়ের কাছে। সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটে তাদের, হাল দেয়, লাঙল দেয়, বীজ বোনে, ফসল তোলে। গল্পটা খুব সুন্দর। আগামী সপ্তাহের গল্পের বোধহয় প্রিভিউ আমরা পেয়েই গেছি অলরেডি, নিচে ছিল। এখানে দুটি কথা বলে রাখি, এই রূপকথার গল্পটা পড়তে পড়তে কিছু কিছু জায়গায় বেশ আমাদের প্রচলিত কিছু গল্পের কথা মনে পড়ছিল। কোনো দিন হয়তো সেগুলোও আপনাদের সাথে ভাগ করে নেব। তবে আজকে এই পর্যন্তই। আর আজকে যে নীতিকথা শিখলাম, জীবনে আসবে অনেক উঁচু নিচু, আসবে অনেক কিছুই আসবে। তার মধ্যে থেকে সজাগ সতর্ক থেকে হাল ছেড়ো না বন্ধু, সেইভাবেই কাজ চালিয়ে যেতে হবে। আর কাজ চালাতে চালাতে যখন দেখবো আর পারছি না, তখন ওই যে ভগবান আছেন, তার একটু নাম গান করে নিলেই হলো। কখনো ভগবানকে ভগবান হিসেবে ডাকলে কাজ দেবে, কখনো বন্ধু হিসাবে, বা কখনো মা বাবা হিসাবে, যেভাবেই হোক আমাদের কখনো না কখনো পথে চলার পাথেও জোগাড় করতেই হয় অন্যদের কাছ থেকে। কখনো তারা তাড়াতাড়ি সাড়া দেন, কখনো তারা দেরিতে সাড়া দেন। আশা করব যে আমরা সেই পথের পাথেও কেই আমাদের সাথে সব সময় পাবো এবং আমরা এগিয়ে চলবো। তাহলে আজ এখানেই রাখলাম, টাটা।